আমরা আলোচনা করেছিলাম হচ্ছে গ্রামাটিক্যাল যে পার্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গ্রামাটিক্যাল কনেক্টিভ ছয় নিয়ে আলোচনা করেছি, হবজাস নেভেনজাস নিয়ে আমরা আলোচনা করেছি এবং ভেয়ার্ডেন নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে মোডাল ভার্বের প্রেটেরিটিভ ফর্ম, তারপর হচ্ছে একটা নর্মাল ভার্বের যে প্রেটেরিটিভ ফর্ম আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ডাটিভ নিয়ে আলোচনা করেছি এবং ডাটিভ যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। ডাটিভ প্রিপোজিশনগুলো যদি থাকে সেক্ষেত্রে কী কী পরিবর্তন হচ্ছে, ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছি এবং যে পরীক্ষার বিষয়ে যেটা ছিল আমরা হোরেন লেজেন নিয়ে আমরা কিছু মডেল টেস্ট করেছি এবং ইমেল কিভাবে লিখতে হয়, ফর্মাল ইনফর্মাল দুইটা নিয়ে আমরা কথা বলেছি। এবং লাস্ট ক্লাসে, গতকালকে ক্লাসে আমরা একটু বিস্তারিত আমরা আলোচনা করেছি হচ্ছে বিশেষ করে টাইল আইন সোয়া এবং দ্রাইতে কিভাবে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব এবং কিভাবে অ্যান্সারগুলো আমরা করব। তো এটা ছিল আমাদের পরীক্ষার প্যাটার্ন নিয়ে কথা বলা এবং গ্রামাটিক্যাল আতসোয়াতে যে যে জিনিসগুলো প্রয়োজন, বিশেষ করে আমরা হয়তো বা জানি অনেকেই যে বেআইনস এবং আতসোয়াই এর মধ্যে একটা বড় একটা পার্থক্য হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাডভান্সমেন্টের দিক থেকে। কারণ আমরা এই পর্যন্ত যতটুকু শিখেছি, বেআইনসে আমরা অনেক আরও বেশি অনেক গ্রামার শিখবো, অনেক কমপ্লিকেটেড সেন্টেন্স শিখবো, অনেক কমপ্লিকেটেড গ্রামার আমরা শিখবো। তো আমরা এই পর্যন্ত যতটুকু শিখেছি যে এটা হচ্ছে মানে বেসিক থেকে আমি বলবো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, কখন পরিবর্তন হচ্ছে, দুইটা সেন্টেন্স কীভাবে তৈরি করব, কানেক্ট কীভাবে করব, কখন ডাটিভ হচ্ছে, কখন আকুজাটিভ হচ্ছে, ভ্যাকসিন প্রিপোজিশন কখন হচ্ছে, কনেক্টিভ সয় কখন হচ্ছে, হাইপোথিসিস কখন হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো বেআইনস যখন আমরা করব বেআইনসে, তখন সবচেয়ে বেশি আমাদের থাকবে হচ্ছে আরো কমপ্লিকেটেড সেন্টেন্স। ফর এক্সাম্পল ছয় ঠাইলিগে কানেক্টর আছে, যেমন নিশ নুয়া জন্টান আও, অথবা ভেদা নক, যেই এগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং গেনিটিভ নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা থাকবে। ওটার পাশাপাশি আরও বিস্তারিত কিছু কানেক্টর আছে হবজাস নেভেনজাস নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং ফিনাল জেটস আছে, এগুলো অনেক কমপ্লিকেটেড কিছু আমাদের বেআইনস গ্রামার আছে। তো আমরা ওই প্রসেসের মধ্যে আছি। তো আশা করি যে জিনিসটা আমার দিক থেকে সাজেশন থাকবে, আপনারা আমাদের শেষ ক্লাস যখন হবে এবং পরীক্ষার পরে আমাদের যখন কোর্স শেষ হবে, এই যে গ্রুপে প্রত্যেকটা ক্লাস রেকর্ড আমি দিয়ে দিয়েছি এবং পাশাপাশি যে আমাদের যে পিডিএফ গুলো আছে ওগুলো আমি গ্রুপে সবসময় দিয়ে দিয়েছি। ওটার পাশাপাশি যে আমাদের যতগুলো ক্লাস রেকর্ড আছে ইউটিউবে, আপনারা প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পারবেন। আশা করি যে কোনো ক্লাস যখন ইচ্ছা প্রয়োজন আপনারা দেখতে পারবেন। ওটার পাশাপাশি আরেকটা হচ্ছে আপনারা অন্তত সময় নেবেন 1 থেকে 1.5 মাস, আমি বলবো হচ্ছে বাসায় খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। যে জিনিসগুলো পড়েছি গ্রামার অথবা বই যেটা ছিল বইটা আপনারা আরেকবার পড়ার চেষ্টা করবেন। অন্তত নিজেকে সময় দিবেন হচ্ছে 1 মাস। 1 মাস পরে এর পরবর্তীতে আপনারা যারা বেআইনস করতে আপনারা ইন্টারেস্টেড, আপনারা গ্রুপে কথা বলতে পারেন, অথবা গ্রুপে যোগাযোগ করলে, অথবা সেক্ষেত্রে আমরা যদি সময় ম্যানেজ করতে পারি অথবা এনাফ স্টুডেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা বেআইনস নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলতে পারবো। তবে বেআইনসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা 1 থেকে 1.5 মাস ভালো করে পড়ে তারপরে গিয়ে আমরা বেআইনস যদি শুরু করি সেক্ষেত্রে, অথবা 2 মাস পর আপনাদের যেটা প্রেফারেবল মনে হয়, আম, তখন গিয়ে আমরা বেআইনসটা শুরু করতে পারবো। কারণ বেআইনস খুব ইন্টেন্সিভ, অনেক পড়াশোনা করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের পার্সোনাল প্ল্যানের উপর আসলে এটা অনেকটা ডিপেন্ড করে এবং আমার স্কেজুল, আমার ফ্রি স্লটের উপর আসলে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, অলরাইট। কারো কোনো প্রশ্ন আছে কোর্স নিয়ে, অথবা আপনাদের ইন জেনারেল কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি জানার না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, অলরাইট। তো আমরা আজকে আমাদের বইয়ের শেষ চ্যাপ্টারে এসেছি এবং সেটা হচ্ছে গুটে উনটা হালটুং নিয়ে। তো গুটে উনটা হালটুং, এখানে কিছু স্টোরি নিয়ে কথা বলা হয়েছে, বিশেষ করে হচ্ছে কিছু কনভারসেশন, কিছু এন্টারটেইনমেন্ট, কিছু মিউজিক রিলেটেড কিছু আছে। যেমন ফেস্টিভ্যাল বেজুক প্ল্যান যদি করতে চাই, একটা ফেস্টিভ্যাল নিয়ে যদি আমরা প্ল্যান করতে চাই সেটা কিভাবে হবে, বেজুকেন যদি করতে চাই, নাক ফ্রাগেন প্রশ্ন করা, প্রশ্নের বিপরীতে প্রশ্ন করা, তারপর হচ্ছে একটা ব্যান্ডকে ফস্টেলেন করা, একটা মিউজিক নিয়ে কথা বলা, উবা মুজিক স্প্রেখেন আইন মুজিক অথবা মুজিকেরিন, অথবা একটা ব্যান্ড নিয়ে ফস্টেলেন করা। তারপরে সাইটুংস মেলডুং ফার্স্টেহেন, তারপরে গেনাউয়ারে ইনফরমেশন সোয়েন পারসোনেন গেবেন, মানে একজন পার্সন সম্পর্কে যদি এক্সাক্ট যদি ইনফরমেশন দিতে চাই সেটা আমরা কিভাবে বলতে পারবো। এটা হচ্ছে ওভারঅল এই চ্যাপ্টার নিয়ে আমরা পড়তে যাচ্ছি। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা সুন্দর একটা কাসেল, খুবই মনোমুগ্ধকর একটা ছবি এখানে। ওটার পাশাপাশি ব্যাবিলন বেয়ালিন নামে একটা ছবি একটা দেখতে পাচ্ছি আমরা, একটা সম্ভবত একটা মুভি অথবা ইয়ে হতে পারে, সিরিজ হতে পারে।
ডেতে একজন চশমা পরা একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, এবং এতে আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং, আমি জানি না এটা এটা কি। এবং বাম পাশে আরেকটা দেখতে পাচ্ছি কি দি উনএন্ডলিশে গেসিchte, মানে একটা আনএন্ডেড একটা স্টোরি নিয়ে একটা বই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো টেক্সট দেয়া আছে। তো টেক্সটগুলো আমরা পড়ার চেষ্টা করবো, এবং এখান থেকে নতুন নতুন আমরা ভোকাবুলারি আমরা শিখবো। ঠিক আছে, ভোকাবুলারিগুলো আমরা সবসময় চেষ্টা করি, আমি অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে যেটা বলে থাকি সবসময়, যে আমাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য অলওয়েজ ভোকাবুলারি যেই জিনিসটা শিখি আমরা সাথে সাথে লিখে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাবিলন বেয়ালিন। ব্যাবিলন বেয়ালিন আমরা দেখে বুঝতে পারতেছি এখানে কার সাথে ম্যাচ করে, ব্যাবিলন বেয়ালিন এটার সাথে ম্যাচ করে সেতে। ঠিক আছে, তো আমরা খুব সুন্দরভাবে বলতে পারি এটা সে এর সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। তো এখানে যেটা বলা আছে, মাইশা আপু পড়েন দেখি শুরুতে, এটা একটু পড়েন এবং ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করেন। Pavilion Ballet. Die Serie zeigt Berlin im Jahr ähm, 19, 1929 eine wilde Zeit, denn alles ändert sich: Politik, Gesell, Gesellschaft, হুম হুম Kultur. তাহলে এই সিরিজটা হচ্ছে বার্লিনের 1929-এর, যেখানে হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড হুম। ওয়াইল্ড মানে হচ্ছে একটা, আমরা বলি না, এটাকে বলা হচ্ছে ভিল্ডে বলা হয়। ভিল্ডে মানে ওয়াইল্ড সময় আর কি। এবার ইংলিশে আমরা যে ওয়াইল্ড বলি ওটা হচ্ছে বলা হচ্ছে আচ্ছা ওয়াইল্ড আচ্ছা। একটা সময়। তো এই একটা হচ্ছে একটা সিরিজ যেটা বার্লিনে দেখানো হয়েছে, মানে বার্লিন সম্পর্কে এটা দেখানো হয়েছে। এটা 1929-এর যে 29। সময়কাল আছে ওই সময়কালের উপরে বেস করে বার্লিনকে নিয়ে এটা তৈরি করা হচ্ছে। এটা ছিল একটা ওয়াইল্ড একটা সময়। ওয়ার্ল্ড সময়, হ্যাঁ। জি। যেখানে জি হ্যাঁ অনেক বলুন কিছু নূর ছিল, ভাই। যেরকম পলিটিক্স। ভাই ওয়াইল্ড একটা সময় বলতে কি বোঝানো হয়েছে আসলে? উত্তেজনাপূর্ণ সময় বা এরকম, যেখানে পলিটিক্স, কালচার, এক্স্যাক্টলি, মানে অস্থিতিকর একটা সময়। অস্থির অস্থির। মানে আমাদের আনস্টেবল একটা সময়, যেমন আমাদের বাংলাদেশের এই সময়টা কিন্তু অনেকটা আনস্টেবল পলিটিক্যাল হ্যাঁ হ্যাঁ। থেকে, সোসাইটির দিক থেকে। বাংলাদেশের এই মুহূর্তে পলিটিক্যাল একটা রেজিম পড়ে যাওয়ার পরে সিচুয়েশনটা কিন্তু এখন স্থিতিশীল না। আনস্টেবল। হুম হুম। এই সিচুয়েশনগুলোকে বলা হচ্ছে ওয়াইল্ড। হুম। আচ্ছা ভাইয়া, পলিটিক্স, কালচার আর গেসেলশাফট মানে? গেজেলশাফট বলা যায় হচ্ছে অনেকটা আম, মানে কালচার, মানে অনেকটা শেয়ার হোল্ডার বলতে পারি, পলিটিক্যাল শেয়ার হোল্ডার, অথবা কোনো কোম্পানি রিলেটেড, কোম্পানি বলতে পারি, মানে শেয়ার হোল্ডার রিলেটেড কোনো কোম্পানি অথবা আচ্ছা কালচার। আচ্ছা। Gewalt und Kriminalität nehmen zu. হ্যাঁ, তারপর এখানে বলা হলো গেভাল্ট উন ক্রিমিনালিটেট নেমেন সু। গেভাল্ট মানে হচ্ছে আম, মানে আমাদের যে ক্রাইমের পরিমাণ, মানে ক্রিমিনাল এবং ক্রাইমের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। সু নেমেন, সু নেমেন মেনে, সু নেমেন মানে হচ্ছে কোনো কিছু গেইন করা, বেড়ে যাওয়া। ঠিক আছে, তো এই জায়গায় বলা হলো ক্রিমিনাল এবং ক্রাইমের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল তখন। Das ist die Kulisse für die teuerste deutsche Serie mit tollen Schauspielern, schönen Bildern und der passenden Musik. হুম হুম। Diese এটা বলা হলো যে deutsche ডয়েচের সবচেয়ে মানে এক্সপেন্সিভ যদি কোনো সিরিজ থাকে, মিড টলেন tourist. শাউসপিলারিন, সবচেয়ে গ্রেট যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা আছে, শুনেন বিল্ডান, অনেক সুন্দর সুন্দর ছবি নিয়ে এবং ম্যাচ করা মিউজিক নিয়ে, যে সবচেয়ে বড় মানে এক্সপেন্সিভ সিরিজগুলো আছে তাদের মধ্যে এটা হচ্ছে একটা, যেখানে অনেকগুলো মানে ইয়ে ছিল আর কি, ড্রপ ব্যাক ছিল অনেকটা, বলতে পারি আমরা ফ্লপ টাইপের আর কি। Oh, কুলিজে মানে? অনেকটা মানে ফ্লপ বলতে বলা যায়। আচ্ছা, কুলিজে মানে ফ্লপ আছে। আচ্ছা, ওকে অলরাইট। তারপরে 2 নম্বরটা আপু পড়েন, কন্টিনিউ করেন। হামবুর্গ কুনস্টহালে। Hamburger, Hamburger Kunsthalle. Die Hamburger Kunsthalle ist das größte Kunstmuseum in Norddeutschland und zeigt Bilder aus über 8 Jahrhunderten. Die Hamburger Kunsthalle.
হ্যাঁ, কুনস্ট হালে মানে হচ্ছে, কুনস্ট মানে হচ্ছে আর্ট, আর হালে মানে হচ্ছে গ্যালারিকে আমরা হালে বলি আর কি। তো এটা হচ্ছে কুনস্ট হালে মানে হচ্ছে আর্ট What the গ্যালারি। trend? কুনস্ট হালে হচ্ছে আর্ট গ্যালারি, মানে হামবুর্গের কুনস্ট হালে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় আম, মানে Museum, আর্ট আর্ট মিউজিয়াম ইন নর্থ exhibition. জার্মানি। নর্থ জার্মানির মধ্যে আচ্ছা, সবচেয়ে বড় একটা আর্ট মিউজিয়াম। আচ্ছা। Bilder এব- aus. এবং এখানে যে ছবিগুলো দেখা হয়, und zeigt Bilder aus über 8 Jahrhunderten, মানে অষ্টম শতাব্দীর যে ছবিগুলো আছে, অষ্টম শতাব্দীর ছবি পর্যন্ত এখানে পাওয়া যায়। মানে অনেক অনেক পুরাতন, মানে প্রায় কত 1200 বছর পুরাতন ছবি এখানে দেওয়া মানে পাওয়া যায়। Bei einem Besuch kann man mehr als 700 Werke sehen, unter anderem das vielleicht berühmteste Bild von Caspar David Friedrich Mhm. äh, 1774 bis 18, 1840 Mhm. আহ, এখানে হচ্ছে এখানে মানুষ ভিজিট যে এখানে করছে। বলা হলো প্রায় বাই einem Besuch, মানে একটা ভিজিটের মাধ্যমে kann man mehr als 700 Werke sehen, মানে একটা ভিজিটের মাধ্যমে মানুষজন 700-র বেশি কারুকার্য ওখানে দেখতে পায়। Unter anderem das vielleicht berühmteste Bild von Caspar David Friedrich, ওখান থেকে ওটার ওটার মানে unter anderem ওটার ছাড়াও ডাস ফিলাই সম্ভবত বেরুমস টেবিল সবচেয়ে পপুলার যে ছবি আছে, ওটা হচ্ছে কার, মানে ক্যাসপার ডাভিড ফ্রিডরিশ। সে তার জন্ম হচ্ছে 1774 থেকে, এটা হচ্ছে তার মৃত্যুসাল। এক্স্যাক্টলি আমি নিজেও জানি না কাসপার ডেভিড ফ্রেডরিশ কে আসলে। হয়তো বা জার্মানির কোনো পপুলার কোনো ব্যক্তি হতে পারে, যেরকম ব্যাথোভেন আছে বনে, সে তার জন্ম ছিল। ব্যাথোভেন একজন ভালো একজন সম্ভবত মিউজিক রিলেটেড কোনো একজন ব্যক্তি হতে পারে। আহ, মোজার্টের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি। অনেক ফেমাস একজন ব্যক্তি, বেথোভেন। ওই ব্যক্তির নাম অনুসারে বেথোভেনসটা আছে আছে বনে, ওরকম আর কি। হুম। Der Wanderer über dem Nebelmeer. ওয়ান্ডারার মানে কি যারা আহ, মানে যারা কি কোনো নাম? হাইকিং করতে চায়, ভান্ডারা, ঠিক আছে, যারা হাইকিং করতে চায়, আম, মানে নেবেলমেয়া। তাদেরকে, হ্যাঁ ভান্ডান আমরা বলি না, ওটাকে বলা হচ্ছে ভান্ডারা। হুম। নেবেলমেয়া কি কোনো জায়গার নাম? উবার যে মেয়া নেবেলমেয়া হচ্ছে এখানে, মেয়ার মানে হচ্ছে আমরা নদী বা লেক? না, মেয়ার মানে হচ্ছে সাগর। আর নদীকে আমরা বলি হচ্ছে দেয়া জে বলি আমরা সাধারণত। জে মানে হচ্ছে আচ্ছা লেক, আচ্ছা এটাকে বলি হচ্ছে লেক। আর হচ্ছে আম, আমরা বলি হচ্ছে নৌকা, ইয়েকে বলা হচ্ছে আমরা ফ্লুস বলি নদীকে। আর হচ্ছে সাগরকে আমরা বলি হচ্ছে মেয়া। তো উবার ড্যাম নেবেন মেয়া, তো এটা একটা নামের কথা বলা হলো মোস্ট প্রবাবলি এখানে, যদিও ভান্ডারা উবার ড্যাম নাবেল মেয়া নেবেন মেয়া, তো এখানে একটা পুরো নাম বলা হয়েছে, এখানে কোলন দিয়ে যে জিনিসটা বলা হলো। তো এই ব্যক্তিটা সম্ভবত, যদিও এখানে বান্দারা মানে হচ্ছে যারা আমরা হাইকিং করতে পছন্দ করি, যে ওই রিলেটেড কোন একটা নাম এখানে দেওয়া হয়েছে, উবার ড্যাম নেভেন মেয়া। তো যারা আচ্ছা এই নদী মানে সাগরের পাশে যারা ইয়ে করতো, ওই রিলেটেড একটা নাম সম্ভবত এই ব্যক্তিটা ফ্রেডরিশ, এখানে একটা কোলনের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে, এই ব্যক্তিটা এই রিলেটেড একটা কোনো একটা কাজ করেছে, সম্ভবত একটা বই লিখেছে, হয়তো আমি 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 শিওর না। সে এটা নিয়ে একটা হয়তো বই লিখেছে, হয়তো মুভি করেছে, ওটার কথা বলা হলো। ওই জন্যই ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ফেমাস। এবং বলা হলো ইয়েরেস ইয়া কমেন knapp 4000 বেজুখারিন উন বেজুখা, এই ব্যক্তির এগুলো দেখার জন্য এবং এই কুনস্টহালেতে প্রায় 4 লক্ষ বেজুখা অথবা বেজুখারিন এখানে প্রতি বছর এখানে আসে ঘুরতে। অলরাইট, জায়গুর আপু খুবই ভালোভাবে বলেছেন। এরপরে সেকেন্ড, থার্ড নাম্বার যেটা আছে, হামবুর্গের কুনস্টহালে, কোনটা দেখে মনে হয় আপনাদের কাছে হামবুর্গের কুনস্টহালে? এ মানে 5 নাম্বারটা। শিওর? না শুনলাম মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে অনেকটা বলা যায় আমরা, এটা কুনস্টহালে হতে পারে না। কুনস্টহালে এটা হচ্ছে অনেকটা ক্যাসেলের মতো, যেটা একদম আম, মানে ভাই, কান্ট্রি সাইডে। নাম্বারটা নয়শো আইনস্টাইনের মতো লাগতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা কুনস্টহালের মতো আমরা দেখতে পাচ্ছি। সাধারণত মিউজিয়ামগুলো কিন্তু দেখতে অনেকটা এরকম হয়, আমরা এই ইতে যেটা দেখতে পাচ্ছি। তো এটা হবে ই। আচ্ছা,
এরপরে আম, ইয়ে করি আমরা, পরেরটা পড়ি একজন। নূর ভাই পরেরটা পড়েন, এরপরে বিজয় ভাইয়া পড়বেন। ইয়ারফলগ্রাইস মিট স্পিলেন। হুম। আচ্ছা, ইয়ারফলগ্রাইস মানে মনে হচ্ছে সাকসেসফুল মানে খেলার মাধ্যমে সাকসেসফুল হওয়া। খেলার মাধ্যমে সাকসেসফুল হওয়া। আহ গ্রনক, এটা কি মেবি জায়গার নাম নাকি? রং বলতে কোনো স্পেসিফিক জায়গা না, মানে কি বলা হয় এটাকে, গ্রং বলতে মানে কোনো ফেমাস পার্সনের নাম। তো অনেকটা বলা যায় হচ্ছে, যেমন ফুটবলের ক্ষেত্রে আমরা সাধারণত কি বলি, যেমন একজন ফুটবল একজন পার্সনের কথা বলি যে রব গ্রনস্কি। তো ওই রিলেটেড মানে খেলা রিলেটেড ওই ব্যক্তিগুলাকে বলা হচ্ছে, মানে ফেমাস ব্যক্তিগুলাকে গ্রঙ্ক হিসেবে তারা মেনশন করে, যেমন এরিক রামজে অথবা রাঙ্গে বেকান্ট আলস গ্রঙ্ক। তো এই যেখানে বলা হলো এলফোগ্রাইস মিট স্পিলেন, যারা খেলা রিলেটেড তারা সাকসেসফুল, যেমন হচ্ছে আমরা বলতে পারি মেসি বর্তমানে একজন গ্রঙ্ক। হ্যাঁ, মানে ওই রিলেটেড সে ফেমাস ব্যক্তি। তো বেকান্ট আস গ্রঙ্ক, সে ফেমাস। কি জন্য ফেমাস? পরবর্তীতে বলা হলো ইস বেরুন্ট ফর সাইনে লেটস প্লে ভিডিওস। সে হচ্ছে ফেমাস গ্রঙ্ক হিসেবে কিসের জন্য? প্লে ভিডিওসের জন্য। হুম হুম। আচ্ছা, ফেমাস ফর লেটস প্লে ভিডিও ইনসবেজন্ডেরে সুম স্পিল মাইনক্রাফট, মানে স্পেশালি মাইনক্রাফটের জন্য। হুম হুম। আচ্ছা, damit war er sogar fast 2 Jahre lang der meistabonnierte YouTube-Kanal Deutschlands। আচ্ছা, মানে 2 বছর ধরে তার কোনো ইউটিউব চ্যানেল আছে এরকম। হুম। মাইস্ট আবোনিয়াছে মানে হচ্ছে, মাইস্ট মানে হচ্ছে মোস্টলি, আর অ্যাবোনিয়াটে মানে হচ্ছে ফলো আর কি, অ্যাবোনিয়ারের মানে হচ্ছে ফলো করা। আচ্ছা, মোস্ট ফলোড একটা মোস্ট। ইউটিউব চ্যানেলের 2 বছর ধরে তার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা প্রায় 2 বছর পর্যন্ত আর সবচেয়ে বেশি ফলো করা ইউটিউব চ্যানেল ছিল জার্মানিতে। আচ্ছা, Gronk hat mehrere Web-Videopreise gewonnen। হুম হুম। উম, সে অনেক ওয়েব ওয়েব ভিডিওর যে Preis, প্রাইসগুলো আছে সেগুলো অনেকগুলো সে জিতেছে। heute arbeitet er auch als Synchronsprecher। হুম। Sprecher। মানে সে কাজ করে সিনক্রো, এটা মানে কি? এটা হচ্ছে অনেকটা আমরা বলি যে সিনক্রোন স্প্রেখা মানে হচ্ছে ভয়েস অ্যাড করা আর কি, Voice। ভয়েস অ্যাক্টর হিসেবে। সাধারণত আমরা যে মুভিগুলো দেখি না ওগুলাতে মানে যে আমাদের অ্যাক্টর যারা আছে তারা হয়তো বা লিপটা যারা ওরা ইয়ে করে, আম, নাড়ায়, বাট ভয়েসটা দেওয়া হচ্ছে আরেকজন, তাই না? তো এগুলোকে বলা হচ্ছে ভয়েস অ্যাক্টর আর কি, জাস্ট ভয়েস অ্যাড করে অনেকেই, এগুলোকে অ্যানিমেশন voice actor বলে। মুভিগুলোতে বেশি ইউজ হয়, জি ভাইয়া। মানে অ্যানিমেশন মুভিগুলোতে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ভয়েস যে অ্যাড করে ওগুলাকে বলা হচ্ছে আমরা সিনক্রোন স্প্রেখার বলি আর কি, ভয়েস অ্যাক্টর। আচ্ছা, অলরাইট। এরপরে আম, এটা কঠিন। যেটা আমরা বলতে পারি, এটা কার সাথে ম্যাচ করে? এ ব্যক্তির সাথে সবচেয়ে বেশি, গ্রঙ্ক। আচ্ছা, হ্যাঁ, গ্রঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে বিজয় ভাই পরেরটা পড়েন। Ein Schluss wie sein König। Über den bayerischen König লুডভিস সোয়াই, মানে বেরিসিনে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে লুডভিস সোয়াই। হুম। গিফট এস ফিলে গেসাইস্টেন, এখানে অনেক গল্প Geschichten। আছে। হুম। গেসিস্টেন, মান জাগট মানুষ বলে, ডাজ এয়া ইন জাইনেন ট্রাউমেন উন্ড নিস্ট ইন দিয়া রিয়ালিটেট গেলেবট হার্ট, মানে মানুষ বলে যে সে যে স্বপ্ন দেখে তার সাথে মানে সে বাস্তবে বসবাস করে না। হুম। হ্যাঁ, এটা বলা হলো মানুষজন ডাজু যেটা স্বপ্ন দেখে ওটা বাস্তবে মানুষজন এক্সপিরিয়েন্স কম করে, মানে করতে ডাজু ফার্স্ট ইন্ডিয়া রিলেটেড গেলেবট হাট গেলেবেন মানে হচ্ছে মানে এক্সপিরিয়েন্সড হওয়া আর কি, মানে আমরা স্বপ্ন দেখি একরকম কিন্তু বাস্তবতা হচ্ছে অন্যরকম। Dazu fast auch das Schloss neu
Neuschwanstein, Hohe viele das bekannteste Gebäude in Deutschland. মানে একটা স্লোট ছিল নয়বাস্টেন, হুম যেখানে জার্মানিতে অনেকগুলা হুম ফেমাস মানে গেবার্ডি ছিল আর কি। এক্স্যাক্টলি ওটা মানে für viele das bekanntes Gebäude in Deutschland। তো এটাও ছিল জার্মানির যতগুলা আম, সবচেয়ে পপুলার মানে গেবার্ডি মানে যেগুলা বিল্ডিং ছিল, বিল্ডিং 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 গুলা থাকে। ছিল, সেগুলোর মধ্যে এটাও কিন্তু একটা ছিল। হ্যাঁ, কনিষ লুডভিগ সোয়াই, লুডভিগ সোয়াই হার্ট ইন সাইনেম Schloss gebaut ab 1869 in der Nähe von Hürchen in Bayern. Nur 172 Tage gelebt। মানে স্লজ ডাইনামে 1869 সালে সে এই বেএম এর কাছেই এটি নির্মাণ করেছে এবং সেখানে 172 দিন ছিল আর কি, হুম হুম বসবাস করে। Heute besuchen jährlich über äh, ein 5 1,5। Millionen Touristen das Märchenschloss। হুম হুম। এখানে প্রায় একদম। আহ, প্রতি প্রায় বছর 1.5 এখানে প্রায় 1.5 মিলিয়ন টুরিস্ট আসে। এটা হচ্ছে অনেকটা ঘোরাঘুরি করছে। ফেয়ারি টেল, মানে অনেকটা আমাদের ফেয়ারি টেলকে আমরা কি বলি বাংলায়? আহ, ভিজিট করতে আসে। ছোটবেলায় আমরা বলতাম না অনেকটা রাজা, মানে রাজার কিছু গল্প থাকতো না, একটা ফেয়ারি টেল বলি না এটা, ইতিকথা অনেকটা বলা যায়, ইতিকথা অথবা আম, জীবন বৃত্তান্ত, এটা কি বলে? ফেয়ারি টেলকে আমরা কি বলি বাংলায়? ভাই ফেয়ারি টেলের বাংলা বললে ওটা দেখা যাবে আমাদের আননোন ওয়ার্ড। ফেয়ারি টেল জানি, কিন্তু এটা মানেটা কি ফেয়ারি টেল? আহ কোন একটা স্টোরি, গল্প, এই ধরনের কিছু আর কি। তো এই মার্চেন্ট স্লোস নিয়ে আসলে এখানে কথা বলা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রাজা ছিল এখানে। তো এটা হচ্ছে আমরা একটা স্লোস আর কি, যেটা বলছিলাম এটা হচ্ছে আয়ের সাথে এখানে সবচেয়ে বেশি আমাদের ম্যাচ করে। আচ্ছা, এরপরে পাবেল ভাইয়া, এরপর আপনি 5 নাম্বারটা পড়েন তো। দি উনএনলিশে গেসিchte। Die unendliche Geschichte, মানে আনলিমিটেড স্টোরি। Der Roman, die উনএনলিশে মানে হচ্ছে এন, মানে কোনো এন ছাড়া স্টোরি আর কি, এটা মানে কোনো এন্ডিং নেই। উম, মানে আনলিমিটেডই তো ধরে এটাকে, তাই না? এটা অসমাপ্ত আনলিমিটেড। আত্মজীবনী ওই টাইপের। আনলিমিটেড তো আমরা তখন বলি সাধারণত কোনো সংখ্যার দিক থেকে আমরা আনলিমিটেড সাধারণত বলে থাকি, কিন্তু এনলিশে মানে হচ্ছে এটা এন ছাড়া, যেটাকে বলা হচ্ছে কোনো এন্ডিং থাকে না। সাধারণত একটা স্টোরি যখন আমরা বলি, একটা স্টোরি শুরু থাকে এবং শেষ থাকে, কিন্তু এই স্টোরিটা শুরু আছে কিন্তু শেষ নেই, মানে এটা চলমান। তো নামটা অনেক সুন্দর, জাস্ট একটা নাম দেওয়া আর কি। এটা হচ্ছে আমরা যে উপরে যে বইটা দেখতে পাচ্তেছি, এই বইটার নাম দেওয়া হয়েছে যে এনলিশে গেসিস্টে, মানে এটা কোনো এন, এন নেই আর কি, ছাড়া স্টোরি জি। একটা। হুম, ভাই পড়েন। একটা Der স্টোরি বললে Roman, তো অনেকটা die বলা যায় ইনফিনিটি আর কি, আনলিমিটেড, অনেকটা এই অসমাপ্ত কাছাকাছি। শব্দটা মনে হয় যায় বেশি, জি ভাই, মানে অসমাপ্ত এই ওয়ার্ডটা মনে এক্স্যাক্টলি অসমাপ্ত। অসমাপ্ত সবচেয়ে বেশি ম্যাচ করে এই শব্দটা। যে গুড। হুম, পড়ুন। Der Roman, die unendliche Geschichte von Michel Ende, äh, 1929, 1995 war am Langsten Nummer 1 in der Bestseller। আহ der রোমান হচ্ছে একটা, এই মানে বইটার নাম হচ্ছে এই এই যে এন্ডিশে যে অসমাপ্ত গল্পটা আছে, এই বইটার যে লেখক আছে মিশেল এন্ডে, সে তার জন্ম সালটা বলা হলো, মৃত্যু সালটা বলা হলো, এবং এটা বলা হলো ভা আম
ল্যাংস্টেন Nummer 1, লম্বা সময় ধরে নাম্বার 1 ছিল। কি ছিল এটা, কি জন্য নাম্বার 1 bestseller. ছিল? বেস্ট সেলার লিস্ট, সবচেয়ে বেশি সেল করা বইয়ের মধ্যে ছিল এটা নাম্বার 1 অনেক লম্বা সময় ধরে। Uh, Liste und ist heute in পিএসসি স্প্রেশন übersetzt এবং লিস্টে হচ্ছে এটা আজ হচ্ছে 40 ভাষার উপরে হচ্ছে এটা মানে সেন্টেন্স আছে আর কি। না, übersetzt মানে হচ্ছে এটা ইন 40 Sprachen übersetzt, মানে বর্তমানে এটা 40টা ভাষায় ট্রান্সলেট করা আছে বইটা। Es gibt eine berühmte Verfilmung von äh, Wolfgang Petersen auch an der Bücher von Michel Ende gehören zu den liebsten deutschen Kinderbüchern. কিন্ডারবুশন, এখানে বলা হলো es gibt berühmte Verfilmung von Wolfgang Peterson, এটা হচ্ছে সবচেয়ে বড় যে ফিল্ম মেকার আছে তার নাম কি, ওলফগাং পিটারসন। Auch andere Bücher von Michael Ende gehören zu den beliebtesten deutschen Kinderbüchern, এবং শুধুমাত্র এটা নয়, এটা ছাড়াও এবং মিশেল এন্ডের আরো অনেকগুলো বই আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই পপুলার কিছু বই, যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। তার মানে এই লেখকটা শুধুমাত্র এই বইয়ের জন্যই ফেমাস না, এটা ছাড়াও মানে তার বইগুলো বাচ্চাদের জন্য তৈরি করা, এবং সে তার বইয়ের উপরে ভিত্তি করে একজন ফিল্ম মেকারও কিন্তু তৈরি হয়েছিল, মানে এই বইয়ের উপরে এই স্টোরিগুলো আসলে বলে। তার মানে বোঝা যায় তার বই মানে সে খুবই ভালো একজন লেখক ছিল ডেফিনেটলি, কারণ লম্বা সময় ধরে নাম্বার 1 থাকা, 40টা ভাষায় এটা আসলে ট্রান্সলেট হওয়া ছোটখাটো কোনো লেখক হতে পারে না সে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে ডি উনএন্ডলিশে গেসিস্টা, এই বইটার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, আমরা একটা রেকর্ডিং আমরা শুনবো, এখানে রেকর্ডিং শুনে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি ওরা কোন জায়গায় আছে, কি করতে চাচ্ছে এবং সেটা কখন হচ্ছে। এখানে বলা হলো জেন জি ডি ইনফোস সুডেন মিউজিক ফেস্টিভ্যালস আন, মিউজিক ফেস্টিভ্যালের ছবিগুলো এখানে দেখুন। কেনেন জি জি ওরা আন্দারে, আপনি কি এগুলো চিনতে পারছেন অথবা অন্য কিছু? স্প্রেকেন জি ইম কোর্স, মানে এগুলা আপনারা কোর্সে কথা বলুন। ভাকেন, তো এখানে মিউজিক কি নাম, এই মিউজিকটার নাম কি, এটা কি রক মিউজিক নাকি এটা ইলেকট্রো মিউজিক নাকি এটা অন্য কোনো মিউজিক হতে পারে? এটা সময়কাল কখন, কবে থেকে শুরু হবে? এসটা থেকে 3 অগাস্ট এটা শুরু হবে। আর জায়গাটার নাম হচ্ছে ভাকেন, এবং প্রাইস, এটার দাম কত, 100 200 300 ইউরো, কত ইউরো আমরা জানি না। রক ইন পার্ক, এইটা হচ্ছে আরেকটা যেখানে আমরা শুনবো একটা রেকর্ডিং যেখানে এই রক ইন পার্ক এই কথাটা বলবে, এবং এটা হচ্ছে রক মিউজিক, আমাদের কিওয়ার্ড হচ্ছে রক মিউজিক, এবং সময়টা কখন, এটা নুরেনবার্গে হবে, এবং এটা প্রাইস কত। তারপরে হচ্ছে অ্যাপল ট্রি এটাতে কখন হবে সেটা আমাদেরকে বের করতে হবে সময়টা, এবং অরটা কোন জায়গায়, ডিপ ফলস, এবং হচ্ছে প্রাইসটা কত, এটার কত এই কনসার্টে যেতে কতটুকু পেমেন্ট তাদেরকে করতে হবে, এবং ফেস্টিভ্যাল বেজু, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল বেজু। তো আমরা রেকর্ডিংটা শুনবো এবং বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা এই প্রশ্ন, আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা খুঁজে পাচ্ছে কিনা। Bald ist das Semester vorbei und ich habe echt wieder Lust auf ein Festival. Du auch, Lina? Total. Ich würde echt gern mal nach Wacken fahren. Da ist es bestimmt super. Nach Wacken? Ich weiß nicht. Die spielen da eher so Metal, oder? Genau. Hard Rock und Metal. Ich finde die Musik toll, weil sie so schnell und laut ist. Die Atmosphäre dort ist auch cool. Das haben mir Freunde erzählt. Warte, ich schaue das mal kurz nach. Naja, die Stimmung ist auf Festivals doch immer super. Also, das ist Anfang August, 3 Tage lang. Und wie viel kosten die Karten? Oh, ein 3-Tagesticket kostet 220 Euro. Und dann noch die Fahrt dahin und übernachten und so. Ja, das ist vielleicht zu teuer.
Was gibt es denn noch für gute Festivals? Also ich höre ja gern Rockmusik und vor ein paar Jahren war ich bei Rock im Park. Stimmt, das ist ja auch total bekannt. Ja, es war super dort. Das ist meistens so im Juni. Wo ist das nochmal genau? Bei Frankfurt? Nee, in Nürnberg. Da wohnen auch Freunde von mir. Da könnten wir übernachten. Und wie teuer sind die Tickets? Also so ein normales Ticket kostet 149 €. Für einen Tag? Nee, für 3 Tage. Das geht ja noch. Ja, es geht. Aber vielleicht gibt es noch ein kleineres Festival? Das ist bestimmt billiger. Mein Bruder wohnt in Diepholz. Die haben da ein kleines Festival mit gemischter Musik. Indie, Rock, Elektro. Das klingt auch gut. Wann ist das denn genau? Also dieses Jahr ist es warte, hier steht's, vom 1. bis 4. August. Also 4 Tage. Und es ist voll günstig. Echt? Wie viel kostet es denn? Für 4 Tage nur 90 €. Aber warte mal. Mist, es ist schon ausverkauft. Schade. Aber dann fahren wir doch nach Nürnberg. Also, wenn wir bei deinen Freunden übernachten können. Ja, ich schreibe Ihnen gleich mal. Und ich frage die Nachbarn, ob sie meine Katze nehmen können. Hoffentlich haben sie Zeit. অলরাইট, আমরা কি বুঝতে পেরেছি প্রথমটাতে কি বলেছে? মিউজিক, যদি বলি এখানে প্রথম কি হবে, কোন ধরনের মিউজিক? হার্ড রক, হার্ড রক। হার্ড রক। ইয়া, আরো একটা কথা বলছে হার্ড রক, তারপর মেটাল und মেটাল। মেটাল। গুড, মেটালের কথা বলছে। তারপর ওটা প্রাইস কত? 220, 220 €। 220, ja. 220 €, sehr gut। তারপর হচ্ছে রক মিউজিক, এটা কোন সময়? এটা হচ্ছে এটা ইউনি হচ্ছে বা ফার্স্ট ইউনি। ইউলি, হ্যাঁ। ইউনির কথা বলছে। প্রাইস কত এটা? এটা হচ্ছে 190 €। 49 না? জি ভাই। 49, ওকে, sehr gut। তারপর অ্যাপেল ট্রিতে এখানে সাইট কোনটা সাইটের কথা বলা হয়েছে? কোন আগস্ট? 1 থেকে 4 অগস্ট। হ্যাঁ, 1 থেকে 4। কয়দিনের জন্য এটা? 4 4 দিনের দিন। জন্য ছিল। তার 1 bis 4 August পর্যন্ত ছিল। এবং এটা প্রাইস কত ছিল? 90, 90 €। যেটা ausverkauft হয়ে গিয়েছে, মানে এটা বুকড হয়ে গেছে, ওভারবুকড। এটা আর ইয়ে করা যাবে না, নিতে পারবে না। তো শেষ পর্যন্ত তারা ডিসাইড করেছে কোথায় যাবে, নুরেনবার্গে যাবে। অলরাইট। ভাইয়া এই যে ওয়াকেনের হচ্ছে টিকিটও হচ্ছে অনেক টাফ আর কি। এটা তো অনেক মানে ওয়ার্ল্ড ওয়াইডে অনেক ভালো একটা কনসার্ট, এই যে ওয়াকেন ওপেন এয়ার আর কি। এটা জার্মানিতেই হয় অনেক ভালোভাবে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমি কনসার্টের সাথে খুব একটা পরিচিত না, জাস্ট শুনে ভালো লাগলো যে না ঠিক আছে, এমন কিছু আচ্ছা, আমি এটা দেখবো আর কি, যদি আপনি আসেন কখনো না এটা হচ্ছে, হ্যাঁ ধরেন মনে করেন যে এটা অনেক আহ ধরেন টিকিট ছাড়ার ঠিক 5-6 মিনিটের ভিতরে এটা শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে একদম নেটওয়ার্কের বাইরে হয় এই কনসার্টটা আর কি। অনেক ভালো ভালো ব্যান্ড থাকে এখানে। ওকে, বুঝতে পেরেছি। অলরাইট। নূর ভাইয়া বললেন যে টেক্সটগুলো কঠিন। আম, হ্যাঁ, আমরা তো এখন যেহেতু A1 A2 আমাদের শেষের দিকে, আমরা যেহেতু সামনে B1 শুরু করব, তো সেক্ষেত্রে আমাদের একটু ডিফিকাল্ট টেক্সট থাকবে, ডিফিকাল্ট কনভারসেশন থাকবে, একটু কমপ্লেক্স গ্রামার থাকবে। এটাই আসলে আমাদের এক্সপেক্ট করা উচিত আর কি। আম, আশা করি আমরা যতটুকু পড়ছি বইটা, আপনারা জাস্ট বাসায় যদি আরেকবার যেগুলো আমরা পড়েছি ওগুলো যদি আপনারা আরেকবার যদি পড়তে পারেন, জাস্ট যেগুলো পড়েছি টেক্সটগুলো যদি পড়েন, ভোকাবুলারি অনেকটুকুই আপনাদের ইমপ্রুভড হবে আমি বিলিভ করি। আচ্ছা, তো এখানে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিলেটিভ জাটস। রিলেটিভ জাটস ইন নমিনাটিভ, আকুজাটিভ, এগুলো আমরা জানি অলরেডি। আকুজাটিভ, নমিনাটিভ এগুলো কি? তো এখানে শর্টলি যদি বলি, রিলেটিভ জাটস সাধারণত এখানে রিলেটিভ প্রোনোমেনের কথা বলা হয়েছে। তো এখানে কি বলা হলো, যেমন পেটা ভাইট ইজ আইন রেডিও স্প্রেকার, সে হচ্ছে একজন রেডিও স্পিকার। তো কার কথা বলা হয়েছে?
পেটারের কথা বলা হয়েছে। সে হচ্ছে কি একজন রেডিও স্প্রেশার। এটা হচ্ছে ডেয়া রেডিও স্প্রেশার। ডেয়া রেডিও স্প্রেশার সাধারণত আমরা কীরকম বলি? আমরা বলি না, শুরুতে আমরা বলি হচ্ছে ফর এক্সাম্পল শাহিদুল ইসলাম রবিন ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড ম্যান আমরা যদি বলি, এরপরে হি দিয়ে আমরা শুরু করি। হিটা কেন? হিটা কাকে রিপ্রেজেন্ট করছে? হিটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ওই ব্যক্তিটাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনোমিন হিসেবে আমরা এখানে ইউজ করছি। এই ডেয়ারটাকে আমরা ইন্ডিকেট করছি হচ্ছে কাকে? রেডিও স্প্রেশার। কেন? সে হচ্ছে একজন রেডিও স্প্রেশার। আর সেটাকে, সেটা হচ্ছে একজন রেডিও স্প্রেশার। এই রেডিও স্প্রেশার দিয়ে এখানে মেনশন করা হয়েছে যে আমাদের রিলেটিভ জাজ। তো এক্ষেত্রে যদি আমাদের আকুজাটিভ যদি থাকে সেক্ষেত্রে ডেয়ারটা শুধুমাত্র ডেন হয়। তো এটা খুবই সিম্পল। এগুলো আমরা A1-এও আসলে আমরা দেখেছিলাম, আমরা পড়েছিলাম আকুজাটিভ, নমিনাটিভ এগুলা। আচ্ছা, তো এখানে আম, আরেকটা হচ্ছে যে জিনিসটা আকুজেটিভ কখন হয়। আকুজেটিভ সাধারণত এখানে ক্যানেন একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি। ক্যানেন এটা হচ্ছে একটা আকুজেটিভ একটা ভার্ব। এই আকুজেটিভ ভার্বগুলো যখন থাকে সাধারণত তখন আমরা এটাকে আমরা আকুজেটিভ আমরা সবসময় ব্যবহার করি। আর আকুজেটিভ কখন আমরা চেঞ্জ করি? যখন ডেয়ারটা যখন থাকে, মাস্কুলিন যখন থাকে, শুধুমাত্র ডেয়ারটা তখন পরিবর্তন হয়ে ডেন হয়। যদি আইন থাকে সেক্ষেত্রে আইনেন হয়। সাধারণত আমরা ওভাবে দিই। ওটা ছাড়া আর কোনো জায়গায় পরিবর্তন হয় না। যেমন হচ্ছে আমাদের নমিনেটিভের কথা যদি বলি, নমিনেটিভে যে আমাদের নয়ট্রাল আছে অথবা প্লুরাল আছে অথবা ফেমিনিন আছে, সে জায়গায় কোনো পরিবর্তন হচ্ছে না। বাট আকুজেটিভের ক্ষেত্রে শুধুমাত্র মাস্কুলিনে পরিবর্তন হচ্ছে, বাকি কোনো আর্টিকেলে কোনো ধরনের পরিবর্তন এখানে হচ্ছে না। এই জিনিসটা এখানে জাস্ট একটু আপনাদেরকে মেনশন করা আর কি। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু টেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টেক্সট আমরা এখানে পড়বো। এটা হচ্ছে রেডিও স্প্রেশা ফার্স্ট নাক্রিস্টেন। ঠিক আছে, তো এটা কে পড়বেন? রবিন ভাই, আপনি কি পড়তে পারবেন? জি ভাই, পড়তে পারো। হ্যালো। জি ভাই, প্লিজ। Die ganze Nacht hat der bekannte Radiosprecher Peter weit am Bett von seiner zwei, zweijährigen হুম। kranken Tochter verbracht. Die ganze Nacht সারা রাত famous radio speaker Peter মানেটা কি হবে পুরো হ্যাঁ, এখানে বলা লাইনটা? হলো die ganze Nacht hat der bekannte Radiosprecher Peter weit am Bett von seiner zweijährigen kranken Tochter verbracht. সে সারা রাত ধরে তার যে অসুস্থ যে মেয়ে আছে তার সাথে সারাটা রাত সে বেডে সময় কাটিয়েছে। সেই কখন থেকে? 2 বছর থেকে তার যে মেয়েটা আছে যেটা অসুস্থ তার সাথে সারা রাত ধরে সময়টা কাটিয়েছে কে? সবচেয়ে পপুলার যে রেডিও স্পিকার আছে, পিটার ভাইট। Sehr müde ist er am nächsten Morgen zur Arbeit. সে খুবই ক্লান্ত ছিল নেক্সট কর্মদিবসে হুম। Arbeit genommen und hat dann im Studio auf seinen Einsatz gewartet এবং স্টুডিওতে Einsatz gewartet মানে জাস্ট কি? বলতে তার যে কাজ থাকে, যার টাস্ক গুলা থাকে, যার মানে কাজের জন্য সে অপেক্ষা করতেছিল। সাধারণত আমরা যে যাই আমাদের অফিসের যে টাস্ক গুলা থাকে, কাজগুলা থাকে, ওগুলো নিয়ে কথা বলা হয়েছে আর কি। সে আচ্ছা সকালবেলা কাজে গিয়ে যখন গিয়েছিল সে খুবই টায়ার্ড ছিল এবং হচ্ছে তার কাজের জন্য সে অপেক্ষা করতেছিল যে কি কি কাজ তাকে করতে হবে, এটার জন্য আশা করতেছিল, এক্সপেক্ট করতেছিল সে, আচ্ছা। মানে অপেক্ষা করতেছিল। গেভার্টেড। Einsatz মানে হচ্ছে মানে কাজগুলো বোঝাচ্ছে টাস্ক। এক্স্যাক্টলি। আচ্ছা। Und die Hörer haben wie immer auf die Nachrichten gewartet. এবং লিসেনাররা অলওয়েজ তার মেসেজের জন্য অপেক্ষা করতেছিল। হুম। Aber plötzlich war im Radio 2 Minuten lang Stille. কিন্তু 2 মিনিট পর্যন্ত সাইলেন্ট নীরব ছিল। ছিল। হুম। Der Nachrichtensprecher ist eingeschlafen und hat die Nachrichten verpasst. আইনস্টাইন মানে হচ্ছে স্পিকার হচ্ছে ঘুমিয়ে গেছেন।
আইনগেশলাফেন সাধারণত আমরা তখনই বলি যখন একটু ঝিমুনি আসে আমাদের, ঘুমানো আচ্ছা। হইতে শ্লাফেন। আর আইনশ্লাফেন এটা হচ্ছে একটা ভার্ব, যে ভার্বটা সাধারণত আমরা শ্লাফেন বলি। শ্লাফেন মানে হচ্ছে টু স্লিপ। আর আইনশ্লাফেন আমরা তখনই বলি, শ্লাফেন মানে টু টেক এ ন্যাপ বলতে পারি। আর এটা ইম্পর্টেন্ট একটা ভার্ব, কারণ হচ্ছে খেয়াল খেয়াল করছেন আপনারা, এখানে দেখছেন যে ইস্ট আইনগেশলাফেন হয়েছে। কেন ইস্ট আইনগেশলাফেন হয়েছে? এটা হচ্ছে একটা পারফেক্ট একটা সেন্টেন্স। সাধারণত মুভমেন্ট যখন থাকে তখন আমরা কি দেই? জাইন ভার্ব দেই না? তখন জাইন ভার্ব দিয়ে তখন আমরা বলি হচ্ছে ইশ বিন আইনগেশলাফেন, আইনগেশলাফেন। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। কেন ঘুমিয়ে, মানে ঘুমিয়ে যাওয়ার একটা ইয়ে আছে, schlafen, eingeschlafen মানে একটা মুভমেন্ট আছে, যদিও এখানে মুভমেন্ট নেই, কিন্তু আনফরচুনেটলি এখানে ঘুমিয়ে যাওয়া আবার এখানে জেগে ওঠা, জাস্ট ছোট্ট একটা 2 4 5 মিনিটের জন্য মানুষের একটু ঝিমুনি আসে না, এই ঝিমুনিটাকে বলা হচ্ছে আইনশ্লাফেন বলা হয়। আর আইনশ্লাফেন যখন থাকে তখন এটাকে আমরা জাইন ভার্ব দিয়ে আমাদেরকে লিখতে হয়, এটাকে হাবেন ভার্ব আমরা লিখতে পারি না। আর এটাকে বলা হচ্ছে আইনগেশলাফেন, মানে সে একটু ঝিমু মানে ঝিমাইছিল, এবং তার মেসেজটা সে মিস করেছে, ফাস্ট করেছে, মিস করে ফেলেছে সে। আচ্ছা, ওকে, যা গুড। হ্যাঁ ভাই, পরেরটা আপনি প্রসিড করেন, কন্টিনিউ করেন। Schnappen auf dem Flohmarkt হুম হুম। মানে ফ্লোমার্ট মানে হচ্ছে ফ্লোমার্ট হচ্ছে আমাদের, সেকেন্ড হ্যান্ড। আমাদের বলা যায় হচ্ছে বাংলাদেশে যেরকম মেলা হয় না, ছোট যে আচ্ছা। মেলাগুলোকে ফ্লোমার্ট বলা হয়। ফ্লোমার্ট আপনাদের কটবুসে থাকার কথা, তাই না? নেই উম, আপনার? হ্যাঁ আর আছে, মাঝে মাঝে হয়, বাট রেয়ার, বার্লিনে বেশি হয়। আচ্ছা, বার্লিনে বেশি, হ্যাঁ বনেও থাকতে আমি, আমাদের এখানে প্রতি মাসে একটা করে ইয়ে হতো ফ্লো মার্ক। তো ফ্লো মার্ক গুলোতে যেটা হয়, আমাদের মেলায় যেরকম আমরা বার্গেনিং করি, ওখানে কিন্তু মানে বার্গেনিং করা যায়, স্ন্যাপশন করা যায়। স্ন্যাপশন মানে হচ্ছে বার্গেনিং করা, আপনি দামাদামি করতে পারবেন ওখানে। ওরা 10 ইউরো বলবে, চিল্লে চিল্লে বলবে এটা খুবই সস্তা, এটা নিয়ে যান, ওটা নিয়ে যান, কিন্তু ওখানে আপনি দামাদামি করে নিতে পারবেন। ওই জন্য এটাকে বলা হচ্ছে স্ন্যাপশন অফ দেম ফ্লো মার্ক। Der Sammler Karl Theaus Rugen hat vor einigen Wochen auf einem Flohmarkt in Wien mehrere Bilder gekauft. আহ, একজন কালেক্টর, তার নাম হচ্ছে কার্ল, সে রুগেন থেকে আসছে। আইনিকে ওকে আফাইনে ফ্লোমার্ট 1 সপ্তাহের জন্য একটা মেলাতে, সেটা হচ্ছে ভিনে, এবং সেখান থেকে সে অনেকগুলা ছবি আছে। কিনেছে, ফটো। তো besonderes Gut hat ihm ein kleines Bild, particularly সে ছোট পিকচার von einem sehr gefallen, হুম। একটা ছোট ছবি তার খুবই পছন্দ হয়ে গেছে। Für nur 8 Euro hat er es befreundeten Befreundet. Kunstexpertin gezeigt. একটা ছবি আহ কুন্টেস এক্সপার্ট মানে হচ্ছে মানে আর্ট এক্সপার্ট। স্পেশালিস্ট। হুম আচ্ছা, ওকে। হুম। তো এখানে যেটা বললো যে er hat das Bild einer befreundeten Kunstexpertin gezeigt। এই ছবিটা সে একজন মানে আর্ট এক্সপার্ট রিলেটেড একজন ফ্রেন্ডলি এক্সপার্ট মানুষকে সে দেখিয়েছিল। Okay. Die Expertin hat bestätigt, dass das Bild sehr alt und wertvoll ist. এই এক্সপার্ট কনফার্ম করেছিল যে এই ছবিটা অনেক পুরাতন এবং বিখ্যাত। ভ্যাটফুল মানে হচ্ছে অনেক ভ্যালুয়েবল আর কি, বিখ্যাত। যে আমরা Valuable. সাধারণত বলি হচ্ছে বেরুমটে, কে আমরা সব সময় বলি হচ্ছে বেরুমটে মানে হচ্ছে বিখ্যাত আর কি। আর ভ্যাটফুল মানে হচ্ছে অনেক ভ্যালুয়েবল। Valuable. সে মাত্র 8 ইউরো দিয়ে সেটা কিনে ফেলছে। Okay. Es hat einen Wert von über 8 থাউজেন্ড Euro. ইউরো, মানে এটার 8000 ভ্যালিউ Euro মানে বর্তমানে 8,000 ইউরোর বেশি। এটার ভ্যালু 8,000 8,000 ইউরো ইউরোর বেশি সমান। ভ্যালিউ, কিন্তু সেটা সে ওভার 8,000, হ্যাঁ জি, কোনোভাবে ওকে। পেয়ে গেছে। সে এক্স্যাক্টলি। 8 ইউরো দিয়ে কিনে ফেলছে।
এক্স্যাক্টলি। Okay. আচ্ছা, তারপর Zangarin. হুম, Okay. হ্যাঁ পড়েন, সমস্যা নেই। Zangarin ohne Stimme. মানে singer without instrument. হুম। Bei einem Konzert in Ganz mussten die Fans von der Band একটা কনসার্টে Gedankenschwung flexibility. গেডাঙ্কেনস্প্রুক মানে হচ্ছে অনেক চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছু মানে ইয়ে করা আর কি। যে এখানে বলা হলো বাই আইনেম কনসার্ট ইন গ্রাস, মানে গ্রাস হচ্ছে অস্ট্রিয়ার একটা শহরের নাম, যেখানে মুসলিম দি ফান্স ফর দেয়ার বান্ড, মানে যেখানে ব্যান্ডের সামনে ফ্যান্স যারা আছে তারা কোনো চিন্তা ভাবনা ছাড়া, ফ্লেক্সিবল হতে হবে, চিন্তা ভাবনা ছাড়া তারা থাকে আর কি। সাধারণত গেডাঙ্কেন মানে হচ্ছে থর অফ সামথিং আর কি। তো এখানে মানে কোনো চিন্তা ছাড়া, গেডাঙ্কেন স্প্রুক বলতে বোঝানো হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়া। তো Okay. ফ্লেক্সিবল যাইন, তাদেরকে ফ্লেক্সিবল হতে হবে। Das Konzert hat ganz normal angefangen. এই কনসার্টটা সম্পূর্ণই স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। হুম। Aber plötzlich hatte die Sängerin keine Stimme mehr. কিন্তু সিঙ্গারদের সাডেনলি, মানে ফ্লক্সিলিশ মানে হচ্ছে সাডেনলি কি সাডেনলি করে, যে সিঙ্গার যে আছে সে আর কোনো ধরনের গান সে করে না, কোনো ধরনের মানে হুট করে স্টপ হয়ে যায়, গান করে না এখানে, অফ করে আচ্ছা দেয়। আচ্ছা গান করে না মানে ওকে Zum Glück waren die Fans gut gelaunt und haben die Lieder sofort selbst laut gesungen. তারপরে হচ্ছে ফ্যান্সরা গান গাওয়া শুরু করে সেখান থেকে যখন ওই যে সিঙ্গাররা অফ হয়ে যায়। হুম। Das Konzert hat dann nur 15 Minuten gedauert, aber die Stimmung war super. কনসার্টটা ছিল অ্যাবাউট 50 মিনিট লম্বা, কিন্তু এই এটা খুবই সুপার ছিল। হুম। Die Band hat sich bei den Fans mit einem Getränk für jeden bedankt. ব্যান্ড থেকে ফ্যানদের জন্য ড্রিঙ্ক প্রোভাইড করা হয়েছিল অ্যাজ এ থ্যাংক ইউ গিফট হিসেবে। এক্স্যাক্টলি, কমপ্লিমেন্ট হিসেবে, থ্যাংক ইউ হিসেবে তাদেরকে একটা ড্রিঙ্কস তাদেরকে প্রোভাইড করা হয়েছিল। ওকে, তো এখানে যে জিনিসটা আমরা দেখলাম, আমাদের যে ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত না, আমরা এগুলা লিখে রাখার চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল, আমরা যেটা আমি যেটা বলি। তো তাহলে দেখবেন যে আমাদের ভোকাবুলারির দিক থেকে অনেক আমাদের বাড়ছে। আচ্ছা, তো এখানে একটা আম, জিনিস, যে জিনিসটা বলা হলো বিশেষ করে রিলেটিভ জাতস নিয়ে, যে আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। ডেন যখন থাকে আম, সাধারণত তখন আমরা আকুজেটিভ হিসেবে এটাকে আমরা কাউন্ট করি। ফর এক্সাম্পল, আমরা যদি কয়েকটা এক্সাম্পল এখানে দেখি, আইন মান জামেল্ট আলটে ঠেলা, ঠিক আছে? তো এটা কি হতে পারে, ডেয়া, ডি অথবা ডাস? কি মনে হয় আপনাদের? এরপরে সেন্টেন্স যদি Yeah. ইয়ে- কেন আপু ডিয়া মনে হবে আপনার কাছে, বলুন তো দেখি রিজনটা, জাস্ট এক্সপ্লেন হ্যাঁ, করুন। আইন ছিল ওই জন্য মানুষকে যদি রিপ্রেজেন্ট করে সম্পত্তি। আচ্ছা, তো এখানে এটা হবে হচ্ছে আসলে আম, ডেয়া ঠেলা। আমরা যতটুকু জানি, আমরা পড়েছি যে ডেয়া ঠেলা, ঠিক আছে? যে ডেয়া যদি হয় এটা আমরা যদি এখানে কি আকুজাটিভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? কোনো আকুজাটিভ কিছু আছে? কোনো আকুজাটিভ কিছু নেই। আইন মান জামেল্ট আলটে ঠেলা, সে একজন ব্যক্তি করছে কি, যতগুলো পুরাতন যে টেলাগুলো আছে সে একসাথে করছে। তারপর হচ্ছে ডট এয়া আউফ ফ্লো ম্যাকটেন, সাধারণত সে হয়তো বা ওখান থেকে আমরা বলতে পারি আম, কি কাউফট করেছে আমরা বলতে পারি, অথবা কাউফট করেছে। এখানে গে কাউফট বলা যাবে না, এখানে কাউফট বলতে পারবো আমরা, কাউফট করেছে এখানে। তো সেখানে আমরা কি বলবো এটা, আম, কোন জিনিসগুলোর কথা বলা হয়েছে এখানে, আইন মান জামেল্ট আলটে ঠেলা, এই যে আপু যেটা বললেন ডেয়া, বাট এই ডেয়ারটাকে কাকে মেনশন করছে আসলে? টেলারকে। টেলারকে করছে নাকি আইন মানকে করছে? আইনমানকে করছে না, এটা করছে হচ্ছে কাকে, ডিয়া টেলারকে করছে। এই যে ডিয়া টেলার আমরা যেটা জানি, এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এই যে ডিয়ারটা মেনশন করবে হচ্ছে ডিয়া ঠেলা, আলটা ঠেলা।
কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছেন, এখানে আলথে ঠেলা আছে, এটা কি কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে নাকি সিঙ্গুলার ফর্মে আছে এটা? আলথে ই আছে, খেয়াল করতে হবে এখানে। আল্ট যদি থাকতো সেক্ষেত্রে সিঙ্গুলার, আর আলথে singular, যেহেতু আছে, আর আমরা জানি ডেয়ার ঠেলারের প্লুরাল কি? ডি ঠেলার, দুইটাই কিন্তু detail, ঠিক আছে। এক্ষেত্রে প্লুরাল ইউজ করা হয়েছে, আলটে ঠেলা। সেক্ষেত্রে আমাদের আপু যেটা বলেছেন, হ্যাঁ, এটা যদি সিঙ্গুলার হতো সেক্ষেত্রে ডেয়ার ঠেলার হতো, যেহেতু এটা আমাদের প্লুরাল সেক্ষেত্রে হবে ডি ঠেলার। কেন ডি ঠেলার? কারণ এটা প্লুরাল হিসেবে আছে এখানে। বুঝে গেল? তো এই ডি ঠেলারটা কাকে ইন্ডিকেট করছে? এই যে, আর ডিটা ইন্ডিকেট করছে হচ্ছে ডি ঠেলারটাকে। আচ্ছা, পরে যদি আমরা পরেরটা যদি দেখি, আইন Schauspieler wartet auf seinen Einsatz। একজন Schauspieler তার টাস্কের উপর, কাজের উপর সে অপেক্ষাগুলো করছে, ঠিক আছে। ডট ডট এয়ার নিস্ট ডট, সে এটা কি বলতে পারি? ফর এক্সাম্পল, এই যে Schauspieler wartet auf seinen, খেয়াল করতে হবে seinen কি আছে এখানে? ইএন আছে, তার মানে Einsatz। এটা der Einsatz ছিল, কিন্তু এটা der Einsatzটা হয়েছে কি? আইন, এখানে Then আইনসাথ, এটা হয়ে গিয়েছে কি? জাইনেন হয়ে গিয়েছে, ঠিক আছে। এই জন্য এটা হবে কি? এখানে ডেন হবে। কেন ডেন হবে? এটা অলরেডি ইন্ডিকেট করছে কাকে? এই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেট করছে হচ্ছে এই যে আমাদের আইনজাজকে আছে। আর আইনজাজ কোন ফর্মে আছে এখানে? এটা হচ্ছে অ্যাকুজেটিভ ফর্মে আছে, ঠিক আছে। অ্যাকুজেটিভ ফর্মে থাকার কারণে এটা আমাদের এখানে হবে ডেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, ফর এক্সাম্পল, Schauspieler wartet auf seinen Einsatz, denn er nicht, zum Beispiel আমরা বলতে পারি, মানে সেন্টেন্সটা যদি এখানে আমাদের যে কোনো ভাবে আমরা এটা অ্যান্সারগুলো করতে পারি। ফর এক্সাম্পল, er nicht verpassen বলতে পারি, verpassen darf। কারণ এখানে দুইটা পুরো সেন্টেন্সটা যদি বলি, সেইভাবে বলেছে যে সে তার কাজগুলা জন্য অপেক্ষা করছে, যেটা সে কোনোভাবেই সে মিস করতে চায় না। অথবা এয়ার নিস্ট ফাফাসে বলতে পারি, ফাফাসেন ডাফ অথবা ফাফাসে আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে ফাফাসেন ডাফ দিলে এটা কারেক্ট হবে গ্রামাটিক্যালি। আচ্ছা, তো এখানে আমাদের যে জিনিসটা বোঝার বিষয়, আমরা আকুজাটিভ, তারপর হচ্ছে নমিনেটিভ যেগুলো আমরা পড়ছিলাম এক্স্যাক্টলি ওই জিনিসটা এখানে আম, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পরেরটা যদি আমরা দেখি, ich habe teuer Karten für ein Konzert gekauft। আচ্ছা, এখানে কি হবে? ডেয়ার, ডি, ডাস অথবা ডেন? আমরা জানি কি কনসার্টের আর্টিকেল কি? das কনসার্ট আর্টিকেল ডাস, এক্স্যাক্টলি। এখানে এই কনসার্টটাকে বোঝানো হচ্ছে ডাস আর্টিকেল, এই জন্য এটা এই ডাসটা ইন্ডিকেট করবে হচ্ছে কাকে? ডাসকে, ডাস কনসার্টকে ওই জন্য ইন্ডিকেট করছে, এই জন্য ডাসই থাকবে এখানে। ডি বান্ড যদি বলি সেক্ষেত্রে কি হবে? ডি বান্ড ডট ডট ইস্যুন জে লাঙ্গে, zum Beispiel sehr lange kenne বলতে পারি, অনেক দিন ধরে আমি চিনি। spielt auf der Seebühne, মানে জেবুনেতে এরা একটা বান্ডের কথা বলেছে, যে ব্যান্ডটা ওখানে আমি চিনি, যেটা হবে হচ্ছে কোথায়? জেবুনেতে হবে। তো ডি বান্ড, ডি বান্ড কাকে ইন্ডিকেট করছে এখানে? যদি আমরা বলি রিলেটিভ প্রোনাউন, ডি বান্ড মানে হচ্ছে ডি বান্ডই থাকবে। কারণ কি? এটা হচ্ছে নমিনেটিভ ফর্মে আছে। আমরা জানি কি, ডেয়ার ডি ডাস থাকলে ডেয়ার ডি ডাসে বসবে, ঠিক আছে। ডেয়া মান যদি থাকে সেক্ষেত্রে আমরা যদি রিলেটিভ প্রোনাউন ইউজ করি তাহলে ডেয়া থাকবে, ঠিক আছে। শুধুমাত্র যদি আকুজাটিভ হয় সেক্ষেত্রে ডেয়া মান যদি থাকে, মানে ডেন মান যদি থাকে, সেক্ষেত্রে পরিবর্তন হয়ে আমরা কি ডেন দিব, অথবা পরিবর্তন হয়ে তখন আমরা ওটাকে আইন বলতে পারি, আইনেন বলতে পারি, অথবা কাইনেন বলতে পারি, যেটা আমরা আকুজাটিভ পড়ছিলাম এক্স্যাক্টলি ওই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপর ইন্ডিয়া সাইটুং যদি বলি, এটা কি হবে? ইন্ডিয়া সাইটুং। এখন প্রশ্ন হচ্ছে, সাইটুং এর আর্টিকেল কি? D, ডি সাইটুং। তাহলে এটা এটা কি হবে আপু এখানে? ডি, D, এক্স্যাক্টলি এটা হবে ডি। ইন্ডিয়া সাইটুং যে নিউজ পেপার, মানে এরপর হবে এডি। এই ডিটা কাকে ইন্ডিকেট করছে? ডি সাইটুংকে করতেছে, যেহেতু এটা আর্টিকেল ডি সাইটুং, এই জন্য ডি সাইটুং এখানে হবে। ইশ ইয়েরেন মর্গেন লেজে, যেটা প্রতিদিন সকালে আমি পড়ি। এই আর্টিকেল মানে জাস্ট এটা আমরা যে অলরেডি যেটা জানি, যে আমাদের শুধুমাত্র মাস্কুলিন যদি অ্যাকুজেটিভ থাকে সেক্ষেত্রে এখানে পরিবর্তন হবে ডেন, আর বাকি প্রত্যেকটা জায়গায় সেম থাকবে এখানে। আচ্ছা, অলরাইট। এরপরে আমরা উম, হ্যাঁ, এই চ্যাপ্টারটাতে আসলে যে জিনিসটা এখানে গ্রামাটিক্যালি বলা হয়েছে সেটা হচ্ছে রিলেটিভ জাতসের কথা বলা হয়েছে, নমিনেটিভ যে জিনিসটা আমরা পড়েছি এখানে অলরেডি, যে আমাদের ডেয়ারি ডেয়ারি ডাস যদি থাকে সেক্ষেত্রে ডেয়ারি ডাসে বসবে, শুধুমাত্র আকুজাটিভের ক্ষেত্রে পরিবর্তন হয়ে আমাদের পরিবর্তনটা হয়ে শুধুমাত্র ডেন হবে।
এটা হচ্ছে আমাদের এখানে গ্রামাটিক্যাল আমাদের পড়ার বিষয়। আর এটা ছাড়া আমরা যেমন কয়েকটা মিউজিক ফেস্টিভ্যাল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম, কয়েকটা রেকর্ডিং আমরা শুনেছি। সেখানে মিউজিক ফেস্টিভ্যালের কেমন আহ, সময় মানে কখন হবে, কোন জায়গায় হবে, এবং এটার প্রাইস কত। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা একটা বায়ান ফোস্টার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ওটা নিয়ে আমরা দেখেছি। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে ইনফিনিটিভ প্রোনোমেন সাধারণত যেটা বলা হয়, এটা ইনফিনিটিভ প্রোনোমেন সাধারণত আমরা থার্ড পার্সনকে আমরা কি বলি, থার্ড পার্সনকে আমরা বলি হচ্ছে মান। সাধারণত থার্ড পার্সন যে কোনো কিছু যদি বলতে চাই, যেমন ইট ইট বলি আমরা ইংলিশে, যেরকম বলি যে ইটস রেইনিং, ঠিক আছে, আমরা এটা বলি কারণ এটা কোনো ইয়ে নাই, দেই না। সাধারণত আমরা কি বলি, কোনো জেন্ডার থাকে না, যেমন হি থাকে, সি থাকে, এগুলাকে আমরা দেই, বাট কোনো জেন্ডার যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি ইট বলি। হ্যাঁ, এটাকে বস্তু বাচন হিসেবে আমরা বলতে পারি, অথবা উভয়লিঙ্গ। সেক্ষেত্রে এখানে থার্ড পার্সন হিসেবে আমরা মান বলি, যেমন মান কান নিচ wissen, wo ich das machen soll, অথবা wie ich das machen soll। আমরা এটা আমি কি কি করতে পারি, এটা আমি জানি না, অথবা কেউ জানে না এটা। তো এই জায়গায় এটাকে ইনফিনিটিভ প্রোনাউন বলা হয়, মানে গ্রামাটিক্যাল ভাষায় ইনফিনিটিভ প্রোনাউন বলা হয়। কিন্তু আমরা যেটা জানি সেটাকে বলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, কোনো পার্সনকে যদি বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা মান হিসেবে ইউজ করি। ওটার পাশাপাশি আরো দুটো আছে, সেটা হচ্ছে ইয়েমান। ইয়েমান মানে হচ্ছে যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি, ঠিক আছে, যে কোনো হতে পারে, এনি ওয়ান। মানে ইংলিশে যদি আমরা বলি এনি ওয়ান, সেম ভাবে এখানে ইয়েমান্ড আমরা বলতে পারি। আর নিমান্ড সাধারণত আমরা বলি যে কেউ না, নো বডি। আমরা বলি না নো বডি ক্যান ডু দ্যাট, অথবা নো বডি নোস, যেমন বলি কি নিমান বিসেন ডাস, অথবা মানে কেউ এটা জানে না, অথবা ইয়েমান বাইস ডাস, ইয়েমান্ড বাইস ডাস, যে সবাই এটা জানে, অথবা নিমান্ড বাইস ডাস, এটা কেউই জানে না। তো এটা হচ্ছে সবগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্মে থাকে। আম, আর যদি বলি যে আরো একটা ফর্ম যেটা বললাম, মান ভাইস্টাস নিস, এটা কেউ জানে না। তো এটা হচ্ছে আমাদের সাধারণত ইনফিনিটিভ আমরা প্রোনাউন থার্ড পারসন হিসেবে আমরা বলতে পারি। যেখানে এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা, ফর এক্সাম্পল হিসেবে, যেমন হাজ দু ইয়ে মানদেন গেফুন্ডেন, তুমি কি যে মানে মানে কাউকে খুঁজে পেয়েছো, ইয়ে মান্ড অথবা ইয়ে মানদেন। ইয়ে মানদেন যদি দেয় সেক্ষেত্রে আমাদের প্লুরাল থাকবে। তুমি কি যে কাউকে খুঁজে পেয়েছো, অথবা যে কাউকে অনেকগুলোকে প্লুরাল হিসেবে খুঁজে পেয়েছো কিনা, এই ক্ষেত্রে ইয়ে মানদেন হবে। Ich habe niemand gefunden, অথবা ich habe niemand gesehen, আমি কাউকে দেখিনি, আমি কাউকে খুঁজে পাইনি। kann man Getränke kaufen, মানে চাইলে কি যে কেউ এখানে ইয়ে করতে পারে, ড্রিঙ্কস গুলো কিনতে পারে। তো তার মানে থার্ড পার্সন হিসেবে যদি আমরা কাউকে পরিচিত করতে চাই সেক্ষেত্রে আমরা মান হিসেবে ইউজ করব। এনি ওয়ান যদি বোঝাতে চাই সেক্ষেত্রে ইয়েমান হিসেবে আমরা মেনশন করব। আর যদি নোবডি থাকে, কোনো পার্সনই না, সেক্ষেত্রে আমরা নিমান্ড হিসেবে আমরা ইউজ করব। আচ্ছা, আরো কিছু প্রোনোমেন আছে এখানে, সেটা হচ্ছে আলেস, অ্যাডভাস অথবা ভাস। আরো আমরা প্রায় সময় আমরা শুনি অ্যাডভা বলি, আমরা শুনি অ্যাডভা আর অ্যাডভাস দুটোই সেম। সিনোনিম এখানে দুইটা বলা যায়, অনেকে অ্যাডভা বলে, অনেকে অ্যাডভাস বলে। আর হচ্ছে নিক্স, নিস্ট এস যুক্ত আছে, এটাকে বলে হচ্ছে নিক্স, এক্স এর মতো উচ্চারণ করবে, নিক্স। তো এই যেমন হাজ দু আলেস, মানে তোমার সবকিছু আছে। বিলস দু অ্যাডভাস এসেন, তুমি কি কোনো কিছু খেতে চাও, মানে যে কোনো কিছু। অ্যাডভাস মানে হচ্ছে আমরা বলতে পারি সামথিং আর কি। তুমি কি কিছু খেতে খেতে চাও। auf den Karten steht nix, মানে কার্টে কোনো কিছুই নেই। তো আমরা অনেকটা বলে হচ্ছে একদম নাথিং, মানে নিক্স বলতে আমরা বলতে বলতে পারি হচ্ছে নাথিং, নিক্স, মানে কার্ডের উপরে কোনো কিছুই নেই। তো এগুলো হচ্ছে প্রোনাউন গুলো, সাধারণত আমরা প্রায় সময় দেখে থাকি বইতে। এগুলো খুবই কমন কিছু প্রোনাউন যেগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো আম, ওটার পাশাপাশি আরো একটা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই চ্যাপ্টারটা আমাদের এখানে আসলে শেষ, বাট এই চ্যাপ্টারের শেষের দিকে আমি আপনাদেরকে কিছু স্ট্রংলি রিকমেন্ড করব আপনাদের। এই গ্রামারগুলো অলরেডি আমরা পড়েছি, গ্রামার নিয়ে আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। গ্রামারগুলোর জন্য আমি আপনাদেরকে আলাদা আলাদা করে আমরা পড়েছি। প্রত্যেকটা ক্লাসে আমরা হবজাস নেবেনজাস নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা একটা একটা করে গ্রামার পড়েছি। গ্রামারের জন্য আপনারা যে স্লাইডগুলো আমি আপনাদেরকে দিয়েছি পিডিএফ, ওগুলো আপনারা পড়লে মোর দেন এনাফ, ঠিক আছে। যেমন জাইন ভার্ব, হাবেন ভার্বে, প্রেটেরিটুম, প্রেজেন্স ফর্ম, তারপরে ভেয়ার্ডান আমরা পড়েছি, মোডাল ভেয়ার পড়েছি, মোডাল ভার্বে প্রেটেরিটুম, প্রেজেন্স আমরা পড়েছি, এবং ওগুলোর পাশাপাশি আমরা কনেকটিভ সোয়াই নিয়ে আমরা আলোচনা করেছি। কনেকটিভ সোয়াই কখন ইউজ হয়, কিভাবে ইউজ হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পেরফেক্ট সাধারণত আমরা আইনসেও পড়েছি, আতসোয়াইতে আমরা খুব ভালোভাবে পড়েছি। ট্রেন ভেয়ারের ভার্ব নিয়ে আমরা কিভাবে ইউজ করতে হয়।
সেটা নিয়ে আমরা পড়েছিলাম। কনেকটিভ সোয়াই আসছে, তারপরে ডাটিভ আকুজাটিভ খুব ভালোভাবে এখানে আত্মীয়দের সাধারণত কভার করা হয়, এবং ভেক্সেল প্রিপোজিশন আমরা পড়েছিলাম। আর হচ্ছে বেস্টিমড এবং উনবেস্টিমড আর্টিকেল এবং নেগাসিয়ন আর্টিকেল যেগুলো আছে, যেমন যদি অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে কীভাবে পরিবর্তন হচ্ছে, ওগুলো নিয়ে আমরা পড়েছিলাম। যেমন একটা সুন্দর গাড়ি, সুন্দর একটা বাড়ি যদি থাকে, তারপরে এস কখন যুক্ত হচ্ছে, ইএস কখন যুক্ত হচ্ছে, তারপর হচ্ছে মানে আইনজিলবিগে টোন যখন থাকে তখন কীভাবে পরিবর্তন হচ্ছে, ওগুলো নিয়ে আমরা গ্রামারে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো ওটার পাশাপাশি আমরা কম্পারেটিভ এবং সুপারলাটিভ নিয়ে কথা বলেছিলাম, এটা একদম শুরুর দিকে আমরা পড়েছিলাম কম্পারেটিভ সুপারলাটিভ। আর হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন আমরা আলোচনা করেছিলাম, বেফ্রাগে আইনসে পড়ি সাধারণত। আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা এইখান থেকে উনরেগেলমেসিসে ভেয়াব যেগুলো আছে এখান থেকে পেজ নাম্বার হচ্ছে 164 থেকে এই শব্দগুলো আপনারা পড়ে ফেলবেন। ঠিক আছে, এখানে অনেকগুলা ওয়ার্ড আছে, অনেকগুলা। দেখেন আউসবিল্ডুং, আউসজুকেন, হ্যাঁ, তো তারপর হচ্ছে আউসফালেন, আউসফিউলেন, আউসগেবেন। তো ট্রেন বেয়ারে ভার্ব যদি হয়, ট্রেন বেয়ার ভার্ব যদি হয়, রেফ্লেক্সিভ ভার্ব যদি হয়, কি কি ভার্বগুলো আছে এখানে, কি কি নাউনগুলো আছে, অনেকগুলো ভার্ব আছে এখানে। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এগুলা সবাই কাইন্ডলি এগুলা পড়ে ফেলবেন। এগুলো যদি পড়তে পারেন আপনাদের, আমি জানি না এখানে কতগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো এখানে ওয়ার্ড আছে, আপনারা এগুলা যদি পড়তে পারেন আপনাদের ভোকাবুলারি অনেক অনেক পরিমাণে আপনারা ভালো ইমপ্রুভ করতে পারবেন। তো এটা আমি সাজেস্ট করি আপনারা আম, পড়া শুরু করতে পারেন, অথবা এটা আপনারা যখন সময় থাকে আপনারা এগুলা প্রতিদিন অন্তত একটা পেজ করে যদি পড়েন, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট যদি সময় দেন তাহলে এক সপ্তাহ যদি আমরা পড়ি সেক্ষেত্রে এগুলো শেষ করা সম্ভব। আচ্ছা, তো আম, আজকে আমাদের চ্যাপ্টার, আমাদের বইটা আমরা শেষ করেছি, এবং রবিন ভাইয়া সম্ভবত ছিলেন না এবং পাভেল ভাইয়া ছিলেন না। যেটা আমরা এগ্রি করেছি আমাদের শেষ ক্লাস নিয়ে, আমাদের শেষ ক্লাস হবে হচ্ছে 16 তারিখ, যেহেতু আমাদের আজকে বই শেষ, এবং শেষ ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ওভারভিউ নিয়ে, আমরা এই পর্যন্ত কি কি পড়েছি, কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছি, গ্রামাটিক্যাল দিক থেকে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। এটা হবে আমাদের 16 তারিখ। নেক্সট উইক যেহেতু আমি বাংলাদেশে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের নেক্সট উইক ক্লাস হবে না। আর আমাদের 17 তারিখ ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য আপনাদের এখন থেকে আপনাদের সময় থাকবে মোটামুটি 2 সপ্তাহের মতো, আপনারা প্রিপারেশন নিতে পারবেন। এবং 16 তারিখ আমরা শেষ ক্লাস করে আমাদের 17 তারিখ হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা থাকবে। পরীক্ষার মাধ্যমে আমাদের A2 কোর্স আমরা ইনশাল্লাহ শেষ করব। তবে কোর্স শেষ করা মানে যে সবকিছু শেষ, ব্যাপারটা তা না, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো আমরা পড়েছি, সবাই সবকিছু হয়তো বা ভালোভাবে কনফিউজড থাকতে পারি আমরা কিছু কোনো কোনো জায়গায়। সেটা নিয়ে আপনারা যেটা করবেন, 16 তারিখ ক্লাসের আগে আপনারা সবগুলা সামারাইজ করার চেষ্টা করবেন, এবং আপনাদের কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে আগে থেকে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে মানে 16 তারিখও জিজ্ঞেস করতে পারেন, অথবা আগেও চাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে একটা বিষয়। আর পরীক্ষার জন্য সবাই আসলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। কারণ পরীক্ষায় যে যে মার্কই পাই ডাজন্ট ম্যাটার আসলে, কিন্তু পরীক্ষার প্যাটার্নটা বোঝাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। পরীক্ষা আমরা নিজের অন্তত ক্যাপাবিলিটি বুঝতে পারবো কোন পর্যায়ে আমি আছি এবং কিভাবে আমার ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো পরবর্তীতে আমি সবার সাথে আলাদা করে কথা বলে কিভাবে ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে, এবং আমাদের নেক্সট ক্লাস এবং শেষ ক্লাস হবে হচ্ছে 16 তারিখ। এর মধ্যে আপনারা ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। আর কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমরা করতে পারবো, আপনারা হেজিটেট ফিল করার কোনো প্রয়োজন নেই। আর নেক্সট ক্লাস তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে হবে আপনাদের সাথে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের 16 তারিখ আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।